নমস্কার। আজকে শুরু করছি অসময় উপন্যাসের পঞ্চম পর্ব, আয়না। বিনু এসেছিল সাত সকালেই। বিনু আমার বন্ধু। বিয়ের পর চলে গিয়েছে মিরাট। বছরখানেক আগে একবার এসেছিল, আর এই এলো। সেও একটা বছর হব হব করছে। বাপের বাড়িতে এসেই হুড়মুড় করে আমার কাছে ছুটে এসেছে। জ্যাঠামশাইকে একটা প্রণাম সেরে দুটো কথা বলে সোজা আমার ঘরে। দিদি তখন স্নান করতে গেছে। আমায় পেয়ে বিনুর কি আহ্লাদ! তার আদরের ঘটা সামলাতে গিয়ে আমার হাড়ের জোরের মুখটা খুলে গেল, ছিঁড়ে গেল। বিনু বিছানার ওপর থেকে সোনাটুকু কুড়িয়ে আমার মুঠোয় দিয়ে বলল, কি রাম, কি হবে? হবে আর কি, যাবার আগে গড়িয়ে দিয়ে যাবি। দেব, তোকেই একেবারে গড়িয়ে দিয়ে যাব বলে আমায় বিছানার ওপর ঠেলে দিল। হাতটা একপাশে রেখে দিয়ে বললাম, তুই বড় অসভ্য হয়েছিস। না রে, অসভ্য নয়, খুকুকে সারাদিন চটকাতে চটকাতে না আমার এইরকম অভ্যেস হয়ে গেছে। খুকুটা কি নরম রে আনু, একেবারে তুলো। খুকু বিনুর মেয়ে, বছর 2 বয়স হলো। গতবার বিনু যখন এসেছিল তখন খুকু তার কোলে। তা খুকুকে আনলি না কেন? বই গেছে আমার আনতে। তার দিদিমার কাছে যাচ্ছে, থাক, আমি বাবা দুদিন একটু হাত পা ছড়িয়ে নিই বলে বিনু একটু থেমে আমার হাত টেনে নিয়ে তার হাতের ওপর মেরে মেরে তালি বাজিয়ে বাজিয়ে পা দোলাতে লাগলো। বিনুর এটা অনেক দিনের অভ্যেস, আমারও। আমরা যখন নীনা মেমের ছোট্ট বাসগাড়িতে চেপে সেন্ট মেরিতে পড়তে যেতাম, তখন 9-10 মাইল রাস্তা পাশাপাশি বসে ওইভাবেই তালি বাজাতাম। স্কুলে নেমে দেখতাম হাতের চেটো লাল হয়ে গেছে। বিনু খুব ফর্সা, তার লাল হতো বেশি। আমি যে যাবিনি, মাঝরাতে জন্মে আমার রং খানিকটা কালোই হয়ে থাকলো। বিনু আমায় কোনো দিন যামিনী বলে ডাকেনি, কেউই ডাকে না। শুধু জ্যাঠামশাই মাঝে মাঝে আদর করে নামটা বলেন, যেন আমার ভালো নামটা আমাকে মনে করিয়ে দেন। বিনু আমার আয়না নামটা আদর করে আনু ডাকটা করে নিয়েছে। আনু আর বিনু। একসময় দাদা বলতো, আনু বিনু 2 ভাই, নাচানাচি করে, তাই আনন্দে দুহাত তুলে নাচে। আমরা সেই রকমই ছিলাম। দুজনের ঠোঁটের গোড়ায় ভাইটা ঝুলেই থাকত। বাপের বাড়িতে বিনু এসেছে কাল সন্ধেবেলা। আমি খবর পেয়েছিলাম আজ 7 সকালেই মুখ পুরিত মেয়ে ছুটতে ছুটতে আমার কাছে এসেছে। আমি বললাম, বিনু, তুই কিন্তু আরও গোবলা হয়েছিস। বিনু আমার গাল টিপে দিয়ে বলল, তুইও আরও টোপলা হয়েছিস। আমরা দুজনে ওর গায়ে ঢলে পড়ে হাসতে লাগলাম। বিনুটার সেই দোষ এখনও রয়েছে, হাসতে শুরু করলে থামে না। কথা বলতে আরম্ভ করলে সামনের মানুষকে হাত ধরে টেনে মুখের কাছে বসিয়ে রাখে। বিনুর হাসি থামলে তার বকবক শুরু হলো। তার স্বামী আসেনি, ভাসুরের সঙ্গে সে এসেছে। ভাসুর যাচ্ছেন কলকাতায়, কাজ রয়েছে, তাই বিনুকে নামিয়ে দিয়ে গেলেন। বিনুর স্বামী তাকে নিতে আসবে, এখন নয়, বর্ষার গোড়ায়। বিনুর একটানা কথার মধ্যে দিদির সাড়া পাওয়া গেল। তারপর দেখি দিদি নিজেই ভিজে চুলে আলগোছা শাড়িতে দরজায় এসে দাঁড়িয়েছে। বিনু উঠে গিয়ে দিদিকে প্রণাম করল। দিদি হেসে বলল, গলা শুনেই বুঝেছি এই যে বিনোদিনীর। কেমন আছিস বিনু? বিনুর নাম বিনোদিনী নয়, বিনতা। দাদা ঠাট্টা করে রগড় করে বলতো বিনোদিনী। আমার যামিনীর সঙ্গে একটা মিলও হয়ে গিয়েছিল বিনোদিনীর। সামান্য কথা বলে দিদি তার ঘরে চলে গেল। চুল মুছবে, কাপড় চোপড় পরবে গুছিয়ে। যাবার সময় বলে গেল, তুই আয় বিনু, আমি একটু ঘরে যাচ্ছি। দিদি চলে গেলে বিনু বলল, মানদীর গড়ন দেখলে আমার হিংসেই হয়। দেখ না আমি কেমন ঢেপসে গেলাম 2 বছরে, আর এদিকে মানুদি এখনো কত সুন্দর দেখতে। আমার ঠোঁটের গোড়ায় কয়েকটা কথা এসে গিয়েছিল, কিন্তু বলতে পারলাম না। 2 বন্ধুতে বসে বসে খানিক গল্প হলো।
তারপর বিনু উঠল, বলল, বিকেলে তুই আমাদের ওখানে যাবি, দুজনে বেরিয়ে বেড়াবো। তোকে রোজ যেতে বলছি না, একদিন তুই যাবি, একদিন আমি আসব, কিন্তু রোজ আমরা বেড়াবো। চল মানুদির সঙ্গে দেখা করে যাই। চাটা খেয়ে বিনু চলে গেল। আমি তাকে ফটক পেরিয়েও খানিকটা এগিয়ে দিয়ে ফিরছি। আমাদের বুড়ো পিয়ন সহদেবের সঙ্গে আমতলায় দেখা। সহদেব আমায় কয়েকটা চিঠি দিল। তার কপালে গরমের একটা ফোঁড়া হয়েছিল, জ্যাঠামশাইয়ের হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ফেটে গিয়ে শুকিয়ে আসছে। বলল সে ডাকবিলি করে ফেরার পথে বড়বাবুর কাছে যাবে। জ্যাঠামশাইকে সহদেবরা বলে বড়বাবু, আর বাবাকে বলতো ছোটবাবু। বাড়ি ফিরতে ফিরতে দেখি একটা চিঠি দাদার জ্যাঠামশাইকে লিখেছে। খামটা একটু মোটা মোটা। একটা চিঠি আমার, অবিন্দা লিখেছে। অবিন্দার হাতে লেখা আমার চেনা হয়ে গেছে। এর আগেও কলকাতায় ফিরে গিয়ে অবিন্দা আমায় একটা চিঠি দিয়েছিল, আমি তার জবাব দিয়েছিলাম। এটা সেই জবাবের জবাব। দিদিরও একটা চিঠি ছিল, অবিন্দাই লিখেছে। এর আগে দিদির নামে অবিন্দার কোনো চিঠি এসেছে কিনা আমি জানি না। আমার হাতে পিয়ন তো আর রোজ ডাক দিয়ে যায় না। বাগান দিয়ে যেতে যেতেই অবিন্দার চিঠিটা আমার পড়া হয়ে গেল। একেবারে ছোট্ট চিঠি, বড় বড় হাতের লেখায়। অক্ষরগুলো অবিন্দার মতোই খোঁচা মারা মারা। কথায় অবিন্দার জুড়ি নেই, কিন্তু চিঠি লেখার বেলায় আর কথা খুঁজে পায় না। আমার বেশ রাগ হলো। এরপর পোস্ট কার্ডে বড় বড় করে আমিও লিখব, শ্রীচরণেশু অবিন্দা, আপনি কেমন আছেন? আমরা ভালো আছি, আমার প্রণাম নেবেন, ইতি আয়না। চিঠি লেখার কথাগুলো ভাবতে গিয়ে নিজেই হেসে ফেলেছি। হঠাৎ মুখ তুলে দেখি জ্যাঠামশাই। জ্যাঠামশাইকে দাদার চিঠিটা দিয়ে দিদিকে খুঁজতে গেলাম। দিদি ছিল ভাঁড়ার ঘরে, কমলাদির সঙ্গে সংসারের কথা বলছিল। আমি তার চিঠিটা এগিয়ে দিয়ে বললাম, দিদি তোমার চিঠি। চিঠি? কার? অবিন্দার। দিদি আমার দিকে অবাক চোখ করে চেয়ে থাকল। চিঠি নেবার জন্য হাত বাড়াতে যেন ভুলেই গেল। দিদি তাকিয়ে আছে তো আছেই, তারপর যেন চমক ভেঙে বলল, ও দাও। দিদি হাত বাড়ালো, কিন্তু মুখটা গম্ভীর। চিঠি নিয়ে কমলাদির সঙ্গে আবার কথা বলতে লাগলো। ঘরে আস্তে আস্তে আমার মনে হলো অবিন্দার চিঠি শুনে দিদি যেন বেশ অপ্রস্তুত হলো। জ্যাঠামশাইকে লেখা দাদার চিঠিটার কথাই আমি ভাবতে লাগলাম। দাদা যা ছেলে, অত মোটা মোটা চিঠি জ্যাঠামশাইকে লিখবে না। ওর মধ্যে কি জ্যাঠামশাইয়ের কোনো হোমিওপ্যাথি ওষুধের পাউডার আছে? তাও নয়, আমি তো আঙুল দিয়ে টিপে টিপে দেখেছি। দাদা আমার বিয়ের কথাবার্তার ব্যাপারেই জ্যাঠামশাইকে নিশ্চয়ই কিছু লিখেছে, নয়তো অত মোটা চিঠি তো হয় না। আমার পায়ে পায়ে টোপরও ঘরে এসেছিল। চৌকাঠের কাছে অমন করে পায়ে জড়িয়ে গেল যে মুখ থুবড়ে পড়ে মরতে মরতে বেঁচে গেলাম। পাজি হতছাড়া কোথাকার! চোখ রাঙিয়ে ধমক দিতে ছুটে পালালো টোপর। বিনু আমার বিছানাটাকে চটকে একসা করে গেছে। পরিষ্কার করে নিয়ে একটু বসলাম। তারপর মুখ ছেঁড়া হাড়টাকে তুলে রাখতে উঠছি, দিদির পায়ের শব্দ শুনতে পেলাম। দিদি আমার ঘরে এলো না, নিজের ঘরে চলে গেল। স্নান সেরে এসে আমার নিত্য কাজ আমি শেষ করেছি। জ্যাঠামশাইকে দুধ দিয়ে এসেছি 1 কাপ, চা করেছি আমার দিদির আর কমলাদির জন্য। দিদিদের চা দিয়ে ঘরে এসেছি, বসে বসে চাটুকু শেষ করেছি। এমন সময় দিদি আমার ঘরে এসে বলল, তোর একটা ছবি বের করে রাখিস তো। ছবি? হ্যাঁ, আমাদের যত ফটো টটো সব তো তোর কাছেই থাকে। আমার কাছে তেমন কিছু ছবি নেই, কিন্তু ফটো কী হবে? তোর একলার ছবি একটা বের করিবি। সেবার সেই যে সুহাসের বন্ধু জগৎ ছবি তুলে দিয়ে গিয়েছিল না, সেইটা খুঁজে দেখ, আমায় দিবি। দিদি একটু দাঁড়িয়ে চলে গেল। আমি তো আর খুঁকি নই যে বুঝতে পারবো না, সবই বুঝতে পারলাম। কলকাতায় আমার ছবি পাঠানো হবে, হয় দাদার কাছে যাবে, না হয় সেই পাত্রপক্ষের বাড়িতে। দাদা যে জ্যাঠামশাইকে কেন মস্ত বড় চিঠি লিখেছে তা আমি বুঝতে পারছি, কিন্তু অত বড় চিঠিতে কি যে লেখা আছে তা তো জানতে পারছি না।
আমার হাতে একটা ছুঁচের কাজ ছিল, সুতো তুলে কাজ করছিলাম না ছাইপাশ ভেবে সময় কাটছিল কে জানে। সেই কাজ হাতে নিয়েই বসে থাকলাম। আমার বিয়ের নয়, মেয়ে পছন্দের ছবি আমাকেই খুঁজে বের করতে হবে। হয়েছে বেশ, সত্যি বড় রাগ হলো। দিদিদের যদি অতই গরজ থাকে, আমার আলমারি খুলে ছবির খামগুলো বের করে নিয়ে খুঁজে নিলেই তো পারত। বই গেছে আমার ছবি খুঁজতে। দিদি যেন কি, আমি বেশ বুঝতে পারছি দাদা জ্যাঠামশাইকে ছবির কথা লিখেছে। জ্যাঠামশাই আবার দিদিকে ডেকে দাদার চিঠি পড়তে দিয়েছেন, তারপর বলেছেন একটা ছবি খুঁজে বের করতে। দিদি আবার সেই হুকুমটি আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে দিব্যি চলে গেলেন। আমার যদি ছোট কেউ থাকতো, আমিও হুকুম করতাম, যা তো আমার একটা ভালো ফটো বের করতো। রাখতে গিয়েও দুঃখ হলো, তারপর হাসিও পেল। আমার আর ছোট কেউ নেই, আমিই তো ছোট। দুপুরে আমি ছবিটা খুঁজে বের করে রাখলাম। আমার কাছে দুটো মোটা মোটা অ্যালবাম আছে, তাছাড়াও খাম আছে দুটো। আমার একটা অ্যালবাম অনেক পুরনো, আগে বোধহয় দিদির কাছে ছিল, কবে আমার হাতে এসে গেছে। তার মধ্যে আমাদের বাড়ির কত পুরনো ছবি, প্রায় সকলের। শুধু দিদির বিয়ের কিংবা সেই জামাইবাবুর কোনো ছবি নেই। আমার মনে হয় সেই ছবিও ছিল, দিদি তার অ্যালবাম থেকে ফেলে দিয়েছে। আমি কিন্তু দিদির বিয়ের ছবি একটা পেয়েছি, কেউ জানে না। ছবিটা মার হাত বাক্সে ছিল। পুরনো কিছু কাগজ, চিঠিপত্র, দু একটা ছোট ছোট ছবির সঙ্গে মায়ের কাছে ওটা ছিল। মা মারা যাবার পর আমি ওটা পেয়ে যাই। ছবিটা আমি সাহস করে আর অ্যালবামে রাখিনি, খামের মধ্যেও নয়, অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। যদি কোনো দিন দিদির চোখে পড়ে কিংবা জানতে পারি, আমায় কেটে ফেলবে। দাদার কানে গেলেও কি রক্ষে থাকবে? দিদির জন্য আমার যে মনে মনে একটা ভাবনা আছে, এটা কিন্তু কেউ বোঝে না। অবশ্য দিদিকে নিয়ে কার কি ভাবনা আমাদের বাড়িতে, তাও জানার উপায় নেই। কেউ কিছু বলে না। আমারও তো সাহস কোনো কালেই হবে না যে আমি কিছু বলবো। আমার মাথার উপরে রয়েছে যারা, তারাই যদি চুপ করে থাকে, আমি সকলের ছোট হয়ে কোন সাহসে কথা বলবো? আমি যেন ওসবের বিন্দু বিসর্গ জানি না, এমনভাবেই থাকি। দিদির কপাল খুব খারাপ, কত খারাপ তা আর বলা যায় না। দিদি যখন বড় হয়ে উঠেছে তখন আমি ছোটরা অবোধ বলে অনেক জিনিস জানতে পারে। দিদির বিয়ের কথাবার্তা পাকাপাকিভাবে শুরু হবার আগে একটা কথা উঠেছিল। শচীদার সঙ্গে দিদির বিয়ের কথাটা কে তুলেছিল আমার মনে নেই, তবে আমি মা বাবার মধ্যে ওই বিয়ের ব্যাপার নিয়ে কথা বলতে শুনেছি। বাবার একটুও মত ছিল না, হয়তো মায়েরই একটু ছিল। শচীদারা এই শহরে আমাদের বংশের চেয়ে কোনো দিক দিয়ে নিচু নয়, ছোট নয়। ছেলে হিসেবে শচীদাকে অপছন্দ করার মতন ছিল না, কিন্তু বাবার, মায়ের, জ্যাঠামশাইয়ের মন এই বিয়েতে সায় দিচ্ছিল না। সেটা শুধু এই জন্যে যে শচীদার পরিবারে কেউ বেশি দিন বাঁচে না, যখন তখন মারা যায়। কে যে কিভাবে মরে তাও বড় বিচিত্র। বাবা মায়েদের ধারণা হয়েছিল শচীদার পরিবারে কোনো অভিশাপ লেগে আছে, শচীদাও হয়তো বাঁচবে না। মেয়েকে বিধবা করে বাড়ি নিয়ে আসতে কোনো বাবা মাই তো চায় না। জ্যাঠামশাইও বাবার তরফে ছিলেন। আমি নিজের কানে বাবাকে বলতে শুনেছি, বাবা মাকে বলেছিল, দাদার মত নেই, বলছিল মন খুঁতখুত করে এই কাজ করা যায় না। দিদির চেয়ে আমি 10-11 বছরের ছোট। আমাদের মাঝমধ্যিখানে দাদা। ছেলেবেলায় দাদা দুষ্টুমি করে আমাদের মাঝখানে শুয়ে পড়ে বলতো, দুদিকে 2 কলা গাছ, মধ্যিখানে মহারাজ। মহারাজ বলেই দাদার খুব সুবিধে। দিদি তার ছোট ভাইকে যতখানি ভালোবাসে, অতটা আমাকেও বাসে না। আমি যে বোন, মেয়ে। আবার আমি দাদাকে যত মহারাজ মনে করি, দিদিকে তত নয়। অথচ দিদি আমার বড় আপন। আমি তাকে তুই তোকারি করি, বয়সে এত ছোট হয়েও। দিদি আমার মায়ের মতন। আদর, আবদার, অত্যাচার, অভিমান সবই আমার দিদির ওপর।
দিদিকে জড়িয়ে জড়িয়ে আমি লতার মতন বেড়ে উঠেছি। আবার দিদিকেই আমি সবচেয়ে মান্য করি, ভয় পাই। দিদির সঙ্গে সচিদার বিয়ের একটা কথা যে খুব চুপি চুপি এই বাড়িতে একবার হয়েছিল, আমি কোনো দিনই সাহস করে দিদিকে তা বলতে পারিনি। দিদি আমার চেয়ে এতটা বড়, আর তার বরাবরই এমন বড় বড় ভাবের চালচলন যে আমি দিদিকে বন্ধুর মতন ভাবতে পারিনি কোনো দিন। অথচ তখন যখন দিদির বিয়ে হয়নি, আমিও ছোট, তখন আমি দেখেছি দিদি সচিদাকে খুব পছন্দ করত। সচিদা আমাদের বাড়িতে কত যেত আসতো। দিদির কি ভাগ্য! বাবা মা জ্যাঠামশাই টশাই যে ভয়ে দিদির সঙ্গে সচিদার বিয়ে দিল না, সেই সচিদা এখনও বেঁচে রয়েছে। অনেক দুঃখ যন্ত্রণা নিয়েই বেঁচে আছে। অথচ বাবা যাকে সুপাত্র ভেবে বেছে নিয়ে দিদির সঙ্গে বিয়ে দিল, ভাবল মেয়ে সুখী হবে, সেখানেই যত সর্বনাশ হলো। দিদি তো একরকম বছরখানেকের মধ্যেই বিধবা হয়ে বাপের বাড়িতে ফিরে এলো। কেউ কি ঠেকাতে পারল? এর চেয়ে সচিদার সঙ্গে বিয়ে হলে দিদির হয়তো ভালোই হতো। আমি ছোট, আমাকে বাড়িতে সবাই ছোট করে রেখেছে। দেখতে দেখতে আমার বয়স এখন 25-এ এসে দাঁড়িয়েছে। আমার না বোঝার কিছু নেই। মা মারা যাবার আগে আমি মায়ের ঘরে শুতাম, দিদির বিছানাতেও শুয়েছি মাঝে মাঝে। মা মারা যাবার পর দিদির কাছেই শুয়েছি। তারপর মায়ের ঘরটা আমি পেয়ে গেলাম, পাশেই বাবার ঘর। এই দুই ঘরের মাঝখানে দরজা রয়েছে। আমার ঘরের বাঁ পাশে দিদির ঘর। দিদির পাশে তার গা ঘেঁষে শুয়েও আমার কোনো দিন সাহস হলো না দিদিকে তার বিয়ে টিয়ে নিয়ে একটা কথা বলি। দিদিও কোনোদিন আমায় কিছু বলেনি। আমার আর দিদির মধ্যে এই আড়ালটা বরাবর থেকে গেল। আমি দিদির খুব আদরের, কিন্তু তার মনের সঙ্গী নই। এই বাড়িতে আমার তেমন সঙ্গী কেউ নেই। বাড়ির বাইরে 2-1 ছিল, তার মধ্যে বিনুই ছিল আমার সবচেয়ে নিজের। সেই বিনুও বিয়ে করে চলে গেল। থাকলো তপু, কিন্তু তপু তো মেয়ে নয়, সে ছেলে। আমি বিনুকে যত কথা বলতে পারি, যা যা বলতে পারি, তপুকে কি তাই পারি নাকি? তবু তো আমার ঠিক মনের কোনো সঙ্গী নেই, বন্ধু নেই বলে আমি তপুর কাছে কত কথা বলে ফেলি, যা মেয়েরা কখনো ছেলেদের বলবে না। তপুটাও সেই রকম, তার কোনো জ্ঞান বুদ্ধি নেই, দুমদাম যা মুখে আসে বলে দেয়। আমি যে মেয়ে, এটা তার জ্ঞানই থাকে না। অনেকদিন পর বিনু এসেছে। আমারও মন ছটফট করছে। কত কথা আছে বিনুর সঙ্গে। মন ভরে কথা বলতে না পেরে পেরে আমার মনে কত কথা জমে আছে। মাঝে মাঝে হাঁপ ধরে যায়। বিনু যে কদিন আমার কাছে আছে, আমি অন্তত মন খুলে কথা বলে বাঁচতে পারবো। অবিন্দা থাকতেও আমি খুব বকবক করতাম তার সঙ্গে। অবিন্দা হেসে বলতো, তুমি তো বেশ বক্কেশ্বরী। বারে, আর আপনি কি? আমি আমি মহেশ্বর, বক্কেশ্বরের সম্বন্ধী। আমি হেসেই মরি। দিয়েছিলাম জোর চিমটি কেটে। হাতের নুন ছাল উঠে গিয়েছিল অবিন্দার। অবিন্দা উ আ করে হাত সামলে বলল, বাবারে, ওহ, তোর চিমটিটা ভাই মহেশ্বরের চিমটি। অবিন্দা সেই আমাকে তুই বলল। এই সবই যাবার আগের দিন, আর পরের দিনই অবিন্দা চলে গেল। বিকেলে চুল বেঁধে সবে চিরুনিটা পরিষ্কার করে রাখছি, দিদি ডাকলো, আয়না। দিদির ঘর থেকে ডাকলে আমার ঘরে শব্দ যে কোন দিক দিয়ে ভেসে আসে বুঝতে পারি না। কখনো মনে হয় জানলা দিয়ে এলো, কখনো মনে হয় দরজা দিয়ে এলো। আমাদের পাশাপাশি ঘর হলেও এত বড় বড় ঘরে শব্দ ভেসে আসতে দেরিই হয়। বেশ জোরে না ডাকলে শোনা যায় না। দিদির ঘরে গেলে দিদি বলল, কিরে, ছবি বের করেছিস? আমি অন্যদিকে চোখ ফিরিয়ে নিয়ে মাথা নাড়লাম। বের করিসনি? তোকে বললাম যে। আমি খুঁজে দেখিনি, পরে দেখব। একেবারে নির্জলা মিথ্যে বললাম। বেশ করলাম বললাম। আমি আমার ছবিটা এনে দিদির কোলে ফেলে দিই আর কি, আমার আর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। দিদি বলল, তুই বড় গেঁতু,
একটা ছবি বের করতে কি 7 দিন লাগবে? জ্যাঠামশাই সন্ধেবেলায় আবার তাগাদা দেবে। তুমি একটা দিয়ে দাও না। দিদি খুব চালাক, আমার মুখ দেখেই যেন সব বুঝতে পারল। হঠাৎ কেমন হেসে বলল, বেশ তো, আমি যা হাতের কাছে পাই সেটাই কিন্তু দিয়ে দেব। ওই যে পিকনিকে তোর খিচুড়ি খাবার ছবিটা কিন্তু ভালোই উঠেছিল, সেটা দিয়ে দেব। আর আমি কি দাঁড়াই, পালিয়ে যাচ্ছি? দিদি জিজ্ঞেস করলো, তোর 7 তাড়াতাড়ি চুল বাঁধা হয়ে গেল যে? আমি একটু বিনুর কাছে যাব। গা ধুয়ে শাড়ি জামা বদলে আমি ঘরে বসেই চা খেলাম। তারপর চললাম বিনুর বাড়ি। একবার ভেবেছিলাম জগদ্দার তোলা আমার ছবিটা নিয়ে যাই লুকিয়ে, বিনুকে দেখাবো। সে বলতে পারবে ছবিটা ভালো না মন্দ। বিনুর চোখই প্রথমে পছন্দ করুক। তারপর ভাবলাম এটা একেবারে বিহায়ার মতন হবে। বিনু তো আমার কাছে আসবেই, তখন না হয় দেখাবো। এমন যদি হয় কাল সকালেই জ্যাঠামশাই চিঠির জবাবের সঙ্গে ছবি পাঠিয়ে দেন, তবে আর বিনুকে দেখানো হবে না। ওরই কাছাকাছি একটা ফটো আছে আরও, সেইটাই না হয় দেখিয়ে দেব। একটাতে একটু ঘাড় ফিরিয়ে আছে আর অন্যটায় আমি সোজাসুজি মুখে। বিনুদের বাড়ি যেতে খানিক হাঁটতে হয়। বাঁ দিকের মাঠ ধরে অরুণ কুটির ডাইনে রেখে কাঁঠালতলা দিয়ে গেলে মাঝখানে একটা পুকুরের মতন পড়ে, তার পাশ দিয়ে চলে যাব। অনেকটা কাছে হবে। যেতে যেতে দেখি অনেকটা দূরে টিকরিদের গ্রামের কাছে পলাশবন আর মাঠের ওপর দিয়ে ধুলোর রাশি উড়ে যাচ্ছে। মনে হয় যেন দূরে রোদের মধ্যে বৃষ্টি নেমেছে। জঙ্গল আর পাহাড় কালচে হয়ে আকাশের গায়ে মিশে যাচ্ছিল। রোদ সরে গেছে কখন, আভাটা ওপর ওপর ছড়ানো। মাটির তাত আর পায়ে লাগছে না অতটা। বৃষ্টি যে কবে নামবে। পুকুরের মধ্যে দুটো মোষ তখনও ডুবে আছে। একটা চড়ানো ছেলে মোষ দুটোকে উঠে আসতে ডাকছে। বিনুর বাড়িতে বিনু তখনও তৈরি হয়নি। সে তৈরি হতে বসল, দেরিও হলো। খুকুকে দেখতে বেশ সুন্দর হয়েছে, খুব চনমানে। মেয়েটাকে কোলে তুলে নাচিয়ে আমি হেসে মরি। ও আমায় জিভ দেখালো আগাগোড়া। যশোদা মাসিমা বললেন, হ্যাঁ রে, আজ 2-3 মাস তোর মুখ দেখতে পাইনি। যে বন্ধুটা এসেছে অমনি ছুটতে ছুটতে এসেছিস? হ্যাঁ, কে তোকে বাড়ি ঢুকতে দিল? বারে, আমি তো সেই দিনই এলাম, 1 মাসও হয়নি। যশোদা মাসিমা খুব ভুলো মোনা, ভাবলেন আমি বোধহয় সত্যিই গিয়েছিলাম। আর কিছু বললেন না। খুকুকে বিনু সঙ্গে নিল না। সে তার দিদিমার সঙ্গেই পাড়া বেড়াতে বেরুবে। দিদিমা সেই রকমই ইচ্ছে। বিনু আর আমি বেরিয়ে পড়লাম। আমাদের পছন্দসই অনেকগুলো জায়গা ছিল বেড়াবার। আমরা আগে সেখানে কত ঘুরে বেড়াতাম। একটা মাঠ ছিল কাছাকাছি, ঢালু হয়ে অনেক দূর চলে গেছে, তারপর একটা বিল। মাঠটা আমাদের খুব পছন্দ ছিল। ন্যাড়া মাঠ, মাটি খুব শক্ত। একটা খেজুর গাছ বেঁকে দাঁড়িয়ে থাকতো মাঝ মধ্যিখানে। আমরা মাঝে মাঝে টিলা ধরে স্টেশনে চলে যেতাম। স্টেশনের প্ল্যাটফর্মে বেঞ্চিতে বসে গল্প করতাম। আর একটা জায়গা ছিল খুব নিরিবিলি, রেলের বাংলো বাড়ির পাশে সাঁকোর কাছটায়। বাড়ি থেকে বেরিয়ে বিনু বলল, আজ বড় দেরি হলো আনু, আজ আর মাঠে যাওয়া হবে না, চল স্টেশনে যাই। ওখান থেকে তোকে আমি লেভেল ক্রসিং পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরব। আমিও সায় দিলাম, বললাম চল। স্টেশন কাছেই। রাস্তায় হাঁটতে হাঁটতে বিনু কত রকম বকর বকর করে চলল। তারপর বলল, হ্যাঁ রে আনু, তোর সেই সরস্বতীকে মনে আছে? হ্যাঁ, কেন? আজ দুপুরে সে এসেছিল রে। বুড়ির মাথাটা সাদা, এসেছিল মায়ের কাছে। ওর ছেলেটা আছে না, সেজ মামার ওখানে চাকরি করতো। একটা আঙুল কাটে গেছে তো মেশিনে, এখন ভালো আছে। খবরাখবর নিতে আসে। বুড়ি আমায় তোর কথা বলল। সরস্বতী একসময় আমাদের নীনা মেমের গাড়িতে দায়গিরি করত। বিনু সরস্বতী ফেলে সেন্ট মেরির গল্প ওঠালো। তারপর আবার তার স্বামীর গল্প। আমার বরের বুঝলি আনো, মাথায় যা টাক পড়ছে, একেবারে সেই ফাদার গিয়ারসনের মতো। রোজই ভাই 1 আধুলি করে বাড়ে।
তাহলে তো একেবারেই টরে টক্কা হয়ে গেছে ভাই। গেছেই তো। আমি আচ্ছা সে দিই, বলি আগে জানলে অমন টেকো টরে টক্কাকে বিয়েই করতুম না। তা কি বলে জানিস, বলে বিয়ের পর যে পুরুষ মানুষের টাক পড়ে না, সে নিশ্চয়ই হনুমান, তার কাণ্ডজ্ঞান জন্মায়নি। তা বিয়ে করতে এলো কি করে? পরচুলো পড়ে? আমি তো বলি তুমি পরচুলো পড়ে বিয়ে করতে গিয়েছিলে। বিনু কি জোরেই না হেসে উঠল। আমিও ওর কথা শুনে হাসতে লাগলাম। স্টেশনের ওভারব্রিজে উঠে আমরা ডাউন প্ল্যাটফর্মে নেমে গেলাম। ফাঁকা প্ল্যাটফর্ম, এখানে কোনো গাড়ি নেই। দুজনে মোড়ম দেওয়া প্ল্যাটফর্মটায় হাঁটতে হাঁটতে সিমেন্টের বেঞ্চিতে গিয়ে বসলাম। পাশে কৃষ্ণচূড়া গাছ, মাথায় ফুল রয়েছে। বেঞ্চিতে বসে বেনু খানিকটা জিরিয়ে নিল। গোধূলি হয়ে আসছে, কত বক আর পাখি উড়ে যাচ্ছে মাথার ওপর দিয়ে। বিনু বলল, আনু তোর খবর টবর এবার বল। আমি আর কি বলবো বল, বললাম তো সকালে। ওই খবর না, অন্য খবর। তোর কথা কত ভাবি রে আনু, ভাবি তোর জন্য একটা সম্বন্ধ ঠিক করি। আমি এক আধবার চেষ্টাও করেছি জানিস, কিন্তু কি বলতো, আমার ঠিক সাহস হয় না ভাই। তোরা কত বড় ফ্যামিলি, তাছাড়া কি জানি বাবা, দিদিকে তোর বিয়ের কথা লিখে ফ্যাসাদে না পড়ে যাই। সত্যি আনু, তোকে আর এইভাবে দেখতে আমার ইচ্ছে করে না রে। আমি চুপ করে থাকলাম। বিনু আমার হাত ধরে টেনে আস্তে আস্তে তালি বাজাতে লাগলো। আমার দিকেই সে চেয়ে আছে। আমি বললাম, দাদা একটা সম্বন্ধ এনেছে। এনেছে? কোথায়? কলকাতায়। মা, কি করে ছেলে? জানি না, গরু টরু চড়ায় হয়তো। ধুর, ফোড়ার মুখী কোথাকার। তার চেয়ে বললে পারতিস ধেনু চড়ায়, বৃন্দাবনের বনে আমি ধেনু চড়াবো। আমিও হেসে উঠলাম বিনুর সঙ্গে। বিনু যা করে ভেঙিয়ে ধেনু চড়াবার গানটা গেয়েছিল। ঠিক করে বল নানু, কি করে? আমি সত্যি জানি না রে, কিছু একটা করে নিশ্চয়ই। বল না, আমি কি দেখেছি? শুনেছিস তো? না রে, শুনিও নি। নেকি? ন্যাকামো করবো কেন? আমাদের বাড়িতে আমার বিয়ের গল্প কে করবে বল আমার সঙ্গে? জ্যাঠামশাই না দিদি, কে করবে? বিনু যে এটা জানে না এমন নয়, সে বুঝতে পারল। আমি বললাম, অবিন্দার মুখে আমি একটু আধটু শুনেছি। কে? অবিন্দা, দাদার বন্ধু। এবারে দাদার সঙ্গে বেড়াতে এসেছিলেন। অবিন্দা বলেছিলেন ছেলে ভালো, চাকরি বাকরি করে, কলকাতায় বাড়ি আছে, এই সব। দেখতে কেমন? রাজপুত্তুর। তা সব ঠিক? দূর, ঠিক আর কোথায়, কথাবার্তা পাড়া হয়েছে। এবার আমার ছবি দেখবে, পছন্দ করবে, যদি পছন্দ হয় দেখতে আসবে, কোষ্ঠী বিচার করবে, কত কী তো রয়েছে। এই তো সবে শুরু। বিনু আমার মুখের দিকে সামান্যক্ষণ চেয়ে থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকালো। ওপারে আপ প্ল্যাটফর্মে স্টেশন বাবুদের অফিস, কাগজ আর চায়ের পুরনো স্টল, দু চারজন ঘুরে বেড়াচ্ছে, কয়েকটা কুলি, মালগুদামের দিক থেকে ধোঁয়া উঠে আসছে, একটা ছোট কয়লা ইঞ্জিন দাঁড়িয়ে আছে। বিনু বলল, তোকে একটা কথা বলি আনু, তোর অনেক আগেই বিয়ে থা হয়ে যাওয়া উচিত ছিল। আমরা গরিব শরীব মানুষ। বিনুকে কথা শেষ করতে না দিয়ে এবার আমি একটা কিল মারলাম তার পিঠে। বিনু কিল হজম করে বলল, আমাদের বাড়িতে জোগাড় যন্তর করে পছন্দ মতন ছেলে খুঁজে বিয়ে দিতে দেরি হয়। তোদের তো বাপু অত হাঙ্গামা ছিল না, বড় পরিবার, কত নামডাক, চেনাশোনা, তোর তো অনেক আগেই বিয়ে হওয়া উচিত ছিল রে। দেখতে দেখতে আমাদের বয়সটাও তো কত হয়ে গেল বল। হেসে ওঠার কথা নয়, কিন্তু তাও আমি হেসে ফেললাম। বললাম, তোর আর বয়স হলো কোথায়? যাই বলিস, তোদের বাড়িতে দেখলাম তো কেউ আর গা করল না। কবে কি একটা হয়ে গেছে তোদের বাড়িতে, তাই নিয়ে বসে থাকলে কি চলে? দিদির কথাটাই বিনু স্পষ্ট করে বলল না, কিন্তু ইঙ্গিতে বলল। আমি চুপচাপ।
বিনু একটু সময় চুপ করে থাকলো। তারপর দেখি বেঞ্চি ছেড়ে উঠে হন হন করে এগিয়ে যাচ্ছে। খানিকটা এগিয়ে প্ল্যাটফর্মের কিনারায় দাঁড়িয়ে হাত নেড়ে ডেকে কি চেঁচিয়ে বলল, তারপর ফিরে এলো। ভাঁড়ের চা খাবো, সেই লোকটা নেই না রে, ওই যে ঢ্যাঙা মতন। স্টেশনে বসে চা খাবি কেন? তোর যে কি ভাঁড়ের চা নয় রে, চায়ে যে মাটির গন্ধ থাকে, নাকে লাগে, আমার খুব ভাল লাগে। তাহলে ভাঁড়ে করে জল খা, কিংবা একটা ভাঁড় নিয়ে শোক বসে বসে। কি যে বলিস না তুই। তা তোর বিয়েটা হচ্ছে কবে? হ্যাঁ, আমি তাহলে থেকে যাব। বাবা, তোর দেখছি গাছে না উঠতেই এক কাঁদি। করলে তাড়াতাড়ি করে ফেল বাপু, আষাঢ়ে কর, শ্রাবণের গোড়ায় কর। তাই করব। উফ, চুপ কর তো তুই। চুপ করার মেয়ে তো বিনু নয়। একটু পরেই আবার বলল, তুই কলকাতায় গিয়ে থাকতে পারবি আনু? কেন? কলকাতা কিন্তু খুব বিচ্ছিরি জায়গা, আমাদের মতন লোকের পোষায় না। আমরা হলুম ঢিলে ঢালা মতির মালা, আমাদের আপন পর কম। আমরা ভাতের পাতে নিম পাতা খেলেও মুখে নিম নই। কলকাতা হলো নেবুনুচির জায়গা, বুঝলি আনু? যে যার সে তার, সেখানে চালের রাজত্ব, খালি বাহার আর ঝকমকি। আমার এক ননদ গিয়েছিল তো কলকাতা থেকে বেড়াতে, আইবুড়ো ধাড়ি মেয়ে, সারাক্ষণ তার নখ রং করছে, ঠোঁট রং করছে, চুল ঘুষছে মাথার, একটা রুটি বেলতে জানে না, আকর্মার ধাড়ি, হরবখত সিনেমার মেয়েদের গল্প। ওখানে তুই থাকতে পারবি না, দম আটকে যাবে। আমি আর কোনো কথা বলছিলাম না। বিনুর একটানা কথা শোনার পর কেউ চট করে কথা বলতে পারে না, তারই কথার তোড়ে অন্যের কথা ভেসে যায়। চুপ করে আছি আমি। দেখি রেললাইন টপকে চাওয়ালা চা আনছে। গোধূলি বলে আর কোথাও কিছুই ছিল না। আকাশ নীলচে কালো হয়ে আসছে। বাসস্ট্যান্ডে বোধহয় একটা বাস এসে দাঁড়ালো। সন্ধ্যের গাড়ি আস্তে আস্তে 7টা, হাওয়াটাও চমৎকার বয়ে যাচ্ছিল। চাওয়ালা এসে মাটির খুঁড়িতে চা দিয়ে গেল। বিনুর রুমালে যে টাকা পয়সা ছিল বুঝিনি, ও পয়সা মিটিয়ে দিয়ে একটা পানওয়ালাকে পাঠিয়ে দিতে বলল। আমি বললাম, তুই যা বলছিস বিনু আমি জানি, তবু আমার কলকাতা যেতে ইচ্ছে করে। বিয়ের আগেই তোর টান পড়ে গেছে রে পোড়ার মুখী। না রে, এখানে আমার আর ভালো লাগে না রে। জন্মে পর্যন্ত এই জায়গায় কেটে গেল, সবই সেই যা দেখেছি জ্ঞান হয়ে তাই থেকে গেল। একই জায়গায় একই বাড়ি, আর যেন ভালো লাগে না। ও, তোর বিয়ের জন্য মনে হচ্ছে ছটফট করছিস। মেয়েদের আবার বিয়ের আগে কানপুর, বিয়ের পর জব্বলপুর তো। যা, কি যে বলিস। ঠিকই বলেছি, বিয়ের জন্য আমার কলকাতা যেতে মোটেই ইচ্ছে করে না, বরং ভয়ই করে। আমরা তো একভাবে মানুষ, কলকাতায় বিয়ে হলে কোন ধরনের মানুষের পাল্লায় পড়ব কে জানে। আমরা কলকাতাকে ভয় পাই রে। এখানে থাকতে ইচ্ছে করে না একঘেয়েমির জন্য। জন্মকাল থেকে তো এখানেই আছি, আর কত থাকবো বলতো? দাদা তো আমাদের কলকাতাতেই চলে আসতে বলে, কিন্তু জ্যাঠামশাই থাকতে তো নয়ই। দিদি যতদিন আছে ওই বাড়ি আঁকড়ে পড়ে থাকবে। বিনু চায়ের খুঁড়িটা ছুঁড়ে রেল লাইনে ফেলে দিল। আমার তখনও একটু চা বাকি। বিনুকে খাতির করে চাটুকু ভালোই করেছে। বিনু বলল, কি জানি, আমার যদি এখানে কোথাও বিয়ে হতো আমার মোটেও কিন্তু খারাপ লাগতো না। আমি হেসে বললাম, আমার তো এখানে বিয়ে হচ্ছে না। বিয়ে টিয়ের কথা বাদ দে তো, আমি যেভাবে থাকি সেইভাবে থাকতে আমার ভালো লাগে না। একদিকে বুড়ো জ্যাঠামশাই আর একদিকে দিদি। দাদা আসে 2-4 মাস অন্তর 2-5 দিনের জন্য। আমার কথা বলার মানুষ নেই, বন্ধু নেই। তুই ছিলি আগে, এখন তুইও চলে গিয়েছিস। এইভাবে থাকতে ভালো লাগে বল? তাহলে আর কি, বিয়ে করে কলকাতাতেই যা তুই। বিয়েটা কি আর আমার হাতের বিনু? আমি তো কিছুই নই। বড়রা যেখানে তুলে দেবে হাতে করে আমি সেখানেই যেতে হবে। সে কলকাতায় হোক আর বোম্বাই হোক, কলকাতায় বিয়ের জন্য আমার একটুও শখ নেই। নেই বলছিস? না, তবে
তবে আর কি, বরং আমার কেমন ভয় ভয় করে মাঝে মাঝে। এখন আরও যেন মনের মধ্যে কেমন করে। এখানে থাকার চেয়ে কলকাতায় পালাতে পারলে আমার ভালো। বিনু আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকতে থাকতে বলল, তোর ভয় করে? কিসের ভয় রে? কিসের যে ভয় বিনুকে আমি কি করে বোঝাবো। বিনু বিয়ের পর এই জায়গা ছেড়ে চলে গেছে। সে যখন ছিল তখন তার আনু যেমন ছিল আজও কি সে একই রকম থাকতে পারে? বিনুর নিজেরই তো কত অদল বদল হলো, আর আমার হতে পারে না? আমি কিছু বলতে পারছিলাম না, অথচ আমার মন যেন মুচড়ে উঠছিল। নিঃশ্বাস পড়ল কতবার। আমি বললাম, এবার ওঠ বিনু, সন্ধে হয়ে গেছে। কি হলো বললি না? বলবক্ষণ। আমি নিজেই যে ছাই বুঝতে পারছি না, তোকে আর কি বলবো। আর তুই তো আছিস রে, তোকে বলবো, একটু গুছিয়ে নি। আমরা উঠে পড়েছি। পানওয়ালা একটা বাচ্চাকে দিয়ে পান পাঠিয়ে দিয়েছে। পান নিয়ে বিনু মুখে দিল, আমাকেও খেতে হলো। ওভারব্রিজে এসে বিনু বলল, আনু, তুই কিন্তু আর আগের মতো নেই রে। নেই? না, আমি ঠিক বলছি। আমি তোর নারী নক্ষত্র জানি। তুই কিছু করেছিস। বিনু হাঁটতে লাগলো। আমরা উল্টো দিকের ওভারব্রিজ দিয়ে নেমে ছেদিবাবুর বাস অফিসের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি রেল লাইনের গা ধরে। হঠাৎ শুনি পিছনে সাইকেলের ঘণ্টা বাজল। মুখ ফিরিয়ে দেখি তপু। সাইকেল থেকে নেমে তপু বিনুকে থিয়েটারি কায়দায় অভ্যর্থনা করে বলল, আরে বাস, এই যে বিনু পিসি, তোকে তো আমি মালগুদামের পিপে ভেবেছিলাম রে। তোর মতো নেংটি হয়ে থাকবো নাকি? হ্যাঁ? এই তপু, যা আনুকে পৌঁছে দিয়ে আয় তো। সাইকেলে করে? বাদরামি করবি না, যা ওকে পৌঁছে দে। আমি এদিক দিয়ে যাচ্ছি। আর শোন, কাল একবার আসবি। বিনু গেল তার বাড়ির দিকে। আমি আর তপু হাঁটতে লাগলাম পাশাপাশি। আমি একটু সরে সরে যাচ্ছিলাম। হাঁটতে হাঁটতে তপু বলল, বিনুটার কি হাল হয়েছে রে? ও যে ব্যাং হয়ে গেল। যা, কি বলছিস? একটু গোলগাল চেহারা হলেই কি ব্যাং হয় নাকি? তোদের চোখে যে কোনটা একটু আর কোনটা আধটু আমি বাবা বুঝি না। বিনু কমসে কম আধ মন ওজন বাড়িয়ে ফেলেছে। এই রেটে চললেও ফেটে যাবে। তপু বাড়িয়ে বাড়িয়েই বলছিল। বিনু বরাবরই খানিকটা ঢিলে ঢালা চেহারা, গোলগাল গড়ন তার। বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে আরও নাদুস নুদুস দেখায়। তা বলে সে মুটিয়ে বেয়াড়া হয়ে যায়নি। আমি বিনুর হয়ে বললাম, বিনুর চিন্তা তার বর করবে, তুই চুপ কর, তোর মাথা ব্যথার দরকার নেই। সাইকেলের সামনের চাকাটা এঁকিয়ে বেঁকিয়ে ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছিল তপু। হো হো করে হেসে উঠল, আমার মাথায় নেই তো ব্যথা। ঘাড়ের ওপর তোর যেটা আছে সেটা কি তাহলে? ওটাকে মাথা বলে না, ওকে মুন্ডু বলে। মাথা আর মুন্ডুর মধ্যে অনেক তফাৎ। মাথা থাকলে মগজ থাকে, মানে তোর সার পদার্থ, ইন্টেলিজেন্স। আর মুন্ডু হলো নেহাতি খুলি, একটু আধটু ঘিলু থাকতে পারে। ঠিক বলেছিস, যেমন ছাগলের মুন্ডু ছাগমুন্ডু। আমি খিলখিল করে হেসে উঠলাম। তপুও বিরাট করে হেসে উঠল। হাসি থামলে তপু বলল, তোরা দুজনে ঘুরে বেড়াচ্ছিলি কোথায়? আমরা স্টেশনে বেড়াতে গিয়েছিলাম। বিনু তো এখন থাকছে। হ্যাঁ, বর্ষা পড়ে গেলে যাবে। কাল তোকে ডেকেছে না? গেলেই সব জানতে পারবি। তপু চুপচাপ হাঁটতে লাগলো। সারাদিনের গরমটা এখন পুরোপুরি কেটে গেছে। মাঠ আর জঙ্গল দিয়ে গা জুড়োনো ঠান্ডা বাতাস ভেসে আসছিল। মাঠের সন্ধেবেলার গন্ধ নাকে এসে লাগলো। অশ্বত্থ গাছের ওপারে বারোয়ারি কুয়ায় কারা জল তুলছিল, তাদের গলা চাকার শব্দও শোনা যাচ্ছে। আকাশে কোথাও চাঁদ উঁঠি উঁঠি করছিল। আমি শুধলাম, তুই কোথায় গিয়েছিলি? আমি ধান্দায় ঘুরছিলাম। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। তোর মুন্ডুতে বল। হ্যাঁ হ্যাঁ, তাই। আইডিয়াটা শোন। বিলাসীবাবুর মস্ত গুদমটা ফাঁকা পড়ে আছে। কোন গুদমটা বুঝলি? ওই যে তোদের কালী মন্দিরের কাছে, বাজার ছাড়িয়ে খাপড়ার ছাদ করা বাড়ি, সামনে কাঠের জাফরি, সেইটে। ওই গুদমের গায়ে দেখেছিস
কেরোসিন তেলের কবেকার একটা রং চঙে টিন আটকানো আছে। আমি ভাবছি কেরোসিন তেলের স্টকিস্ট হব। বিলাসীবাবু তো কারবার গুটিয়ে ফেলেছে। আমি কথাবার্তা বলেছি, যোগেন্দার সঙ্গে গিয়েছিলাম একদিন। বুড়ো দেখছি রাজি। বুঝলি না, আমি যদি কেরোসিন তেলের ডিলার হতে পারি, পাইকারি আর খুচরো দুই বিক্রি করব। তাহলে আমায় আর মারে কে? আরে এখানে দেহাতি থেকে শুরু করে ভদ্রলোকদের বাড়ি সকলকেই কেরোসিন তেল কিনতে হয়। তা তোদের কটিন লাগে মাসে? তোর মাথায় বেশ তেল ঢুকেছে দেখছি। আমাদের কটিন লাগে দিদিকেই জিজ্ঞেস করিস। তুই ভাবছিস আমি ঠাট্টা করছি, তাই তো? না, মোটেই না। ঠাট্টা করবি না, আমি কিন্তু খুব সিরিয়াস। যত বাইরের লোক এসে এখানে জমিয়ে বসে পড়লো, আর আমরা লোকাল লোক হয়ে বুড়ো আঙুল চুষবো, তাই না? তুই দেখ না, আমি পুজোর মধ্যেই লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দে, লাগিয়ে দে। তপু হাঁটতে হাঁটতে থেমে গেল। সাইকেলটাকে কোমরের কাছে হেলিয়ে রেখে পকেট থেকে সিগারেট দেশলাই বের করলো। আমি দুপা এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। সিগারেট ধরিয়ে তপু বার দুই টান মেরে নিয়ে আবার সাইকেল ঠেলতে ঠেলতে এগিয়ে চলল। বলল, আমার কিছু টাকা পয়সা লাগবে, বাড়িতে বলবো কি না ভাবছি। আমার ফাদার মশাই শুনলে একচোট ফায়ার হবে, বুঝলি? আর মা জননী তো সত্যনারায়ণ শনি ছাড়া কিছু নিয়েই আর মাথা ঘামায় না। ঝামেলা ওইখানেই। তাহলে কি করবি? থিঙ্কিং ভাবছি চুরি করব। হ্যাঁ, চুরি? ফাদারের টাকা চুরি করা যাবে না, পোস্ট অফিসে থাকে। তেমন কিছু নেইও। মায়ের গয়না ফয়না কিছু নেওয়া যেতে পারে। আমি তপুর কাঁধে দিলাম এক থাপ্পড় কষিয়ে। কি গুণধর ছেলে রে, বাঁদর একটা। বাঁদরামির আর কি দেখলি? মায়ের গয়নায় আমারই রাইট আছে, বুঝলি? দাদা, বর্দি, ছর্দি সবাই যে যার শেয়ার পেয়ে গেছে, আমারটাই রয়েছে। দিদিদের বিয়েতে সোনা মা বের করে দিয়ে দিয়েছে। দাদার বিয়ের পর থেকে বৌদিকে এটা সেটা করিয়ে দিয়েছে। আমি শুধু বাকি আছি। তোকেও কি আর হাড় আর হাতের বালা গড়িয়ে দেবে নাকি? হ্যাঁ, তুই বড় মুখ্য হয় না? মেয়েরা মুখ্যই হয়, কিন্তু তোর স্ট্যান্ডার্ড আরও লো। আমায় কেন দেবে? আমার বউকে তো দেবে, সেটাই আগে ভাগে দিয়ে দিক। হাসতে হাসতে বিষম খেয়ে মরি আর কি। ভাগ্যিস রাস্তায় লোক ছিল না। তফাতে পড়শির মুদির দোকানে দু চারজন সওদা করছে। আমার হাসি রাস্তা ছাপিয়ে মাঠে ছড়িয়ে পড়ছিল। কিন্তু তপু হাসছিল না, ইচ্ছে করেই গম্ভীর হয়েছিল। হাসি থামলে আমি একটু দম নিয়ে বললাম, তোর আবার বিয়ে হবে নাকি? হবে না? যা। কিসের যা? তোর আবার বিয়ে? তোকে কে বিয়ে করবে শুনি? কেন? আমার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন কোনটা নেই? প্রথমে ধর ফ্যামিলি। আমার ফ্যামিলি খুব রেসপেক্টেবল, সার্টিফিকেট আছে বাবা, দেখিয়ে দিতে পারি। তারপর ধর আমার কোয়ালিফিকেশন, স্মার্ট চেহারা, 5 ফুট 8 ইঞ্চি লম্বা, বডি ওয়েট 60 কেজি, গায়ের রং ফর্সা, মুখের কাটিং শার্প। তপুকে জোরসে এক ঠেলা মেরে আমি হাসতে লাগলাম হিহি করে। তোর কোনো কোয়ালিফিকেশনই নেই, একটা চাকরি জোটাবার মুরদ নেই তোর। তোকে লোকে মেয়ে দেবে? যা যা, বাজে বকবক করিস না। আরে চাকরিটাই বড় কথা হলো? এই যে আমি কেরোসিন তেলের ডিলার হচ্ছি, এটার কোনো দাম নেই? আমার মান্থলি ইনকাম কত হবে তুই কল্পনা করতে পারছিস? তপু, তুই চুপ কর তো, আর বকবক করিস না। তপু চুপ করে সিগারেট ফুঁকতে ফুঁকতে এগিয়ে চলল, যেন কতই না মনোকষ্ট পেয়েছে। জীবনবাবুর বাড়ি আমরা পেরিয়ে এসেছিলাম। শান্তিকুঞ্জর মস্ত বাগানের মাথা ছাড়িয়ে চাঁদ উঠেছে। আলো যেন আস্তে আস্তে ফুটে আসছিল। রাস্তা দিয়ে কখনো কখনো এক আধজন চলে যাচ্ছিল। দেবদারু গাছের পাতা জ্যোৎস্নায় স্পষ্ট হয়ে আসছে। তপু তার হাতে সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, তোর কোনো মায়া নেই আয়না, বুঝলি? মেয়েরা বরাবর সেলফিশ হয়, কিন্তু তুই একেবারে 3rd ক্লাস বন্ধু। কেন, তোর বিয়ে ভেঙে দিলাম বলে? তা তো দিলি। তা তুই আমায় কিছু ক্যাপিটাল দে। আমি? হ্যাঁ, তুই কিছু টাকা দিয়ে দে। আমার গাছ আছে টাকার? কিরে? গাছ কেন থাকবে, তোর তো দেদার গয়না আছে। আমায় 2-10টা দিয়ে দে, আমি তোকে সুদ সমেত ফেরত দেব। আহা, চাঁদ রে আমার। বিশ্বাস করছিস না?
তা তুই অত গয়না নিয়ে কি করবি শুনি? কেন, বিয়ের সময় পরবো। তোর বিয়ে? কেন, আমার বিয়ে হতে পারে না? যা, তোর আবার বিয়ে কোথায়? হচ্ছে। হচ্ছে? কি বলছিস রে মাইরি, হচ্ছে? হ্যাঁ, মাইরি হচ্ছে। আরে বাস, ভেরি সিক্রেট নিউজ তো। তুই মাইরি ডুবে ডুবে জল খাস। বল বল বল, বলে ফেল। আজ শালা রাত্রির আর ঘুমই হবে না। আমি কিছু বললাম না। তপু কৌতূহল নিয়ে আমার দিকে তাকাতে তাকাতে হাঁটতে লাগলো। মাঝে মাঝে অকারণেই সাইকেলের ঘন্টি বাজাচ্ছিল। আমার ভালো লাগছিল না। তপু বলল, কিরে? আমি তাও কোনো জবাব দিলাম না। সামনে খানিকটার ফাঁকা রাস্তা। নিম গাছের গা দিয়ে রাস্তায় ময়লা ময়লা জ্যোৎস্না পড়েছে। বাতাস আসছিল হু হু করে। শুকনো খড়ের ছেঁড়া খোঁড়া একটা আঁটি পড়ে রয়েছে রাস্তায়। চাঁদের আলোয় জমা জলের মতন দেখাচ্ছিল। আমাদের বাড়ির সামনেই ২০-৫০ পা হাঁটলেই পৌঁছে যাওয়া যায়। বাড়ি ফেরায় আমার যেন এখন আর মন উঠছিল না। তপু আবার বলল, কিরে, তুই যে বোবা হয়ে গেলি রে। চল তো, ওই সামনের দিক থেকে একটু বেরিয়ে আসি। ও চল। বাড়ির দিকে ডান হাতে না ফিরে আমরা সোজা হাঁটতে লাগলাম। রাস্তাটা বরাবর চলে গেছে। এখনো আধ মাইলটাক জনবসতি আছে, তারপর ফাঁকা। ছাড়া ছাড়া বাড়ি, বাগান, গাছপালা, বেহারিদের ছোট ছোট ঘর, গেরস্থালি কোথাও কোথাও। সবটুকু হাঁটার ইচ্ছে আমার ছিল না। সামান্য খানিকটা যাব, গিয়েই ফিরে আসব। আমি যে অনর্থক কেন সামনের দিকে বেড়াতে যেতে চাইলাম তাও জানি না। তপু বলল, কিরে, তোর কি হলো বলতো? সত্যি সত্যি তোর বিয়ে হচ্ছে নাকি? কেন, আমার বিয়ে হতে আপত্তি আছে? না, মোটেই না। হয়ে যাক। তা কবে হচ্ছে শুনি? হবে হবে, নেমন্তন্নের চিঠি নিশ্চয়ই পাবি। তা কোথায় হচ্ছে, কার সঙ্গে? একটা ছেলের সঙ্গেই হচ্ছে। আমার গলার স্বর একটু রাগী রাগী শোনালো। সত্যি আমার খুবই বিরক্তি হচ্ছিল। মাথার মধ্যে কেমন জ্বালা জ্বালা করছিল। তপু আমায় কীরকম নজর করে করে দেখতে লাগলো। রাস্তায় মানুষজন চোখে পড়ছে না। বাঁ হাতে কিছুটা তফাতে খোলার চালের একটা মেঠো বাড়ির বারান্দায় লণ্ঠন জ্বলছে। দড়ির খাটিয়া পেতে কে যেন মাঝারি করে গানের সুরে কিছু পড়ছিল, খুব মৃদু, যেন কানেই আসে না। একটা শব্দ ভেসে আসছিল ভোমরার গুনগুন শব্দের মতন। দুপাশের গাছ হঠাৎ যেন জায়গা ছেড়ে পালিয়ে গেছে। সামনে অনেকটা ফাঁকা, জ্যোৎস্না এসে পথের ওপর পড়ে আছে। তপু বলল, তোর বিয়ে হচ্ছে, আগে বলিসনি তো, চেপে যাচ্ছিলি কেন, তোকে কি সব বলতে হবে? হ্যাঁ, তাই তো বলতিস। না। কি বলতিস না, লুকিয়ে রাখতিস? তো সিক্রেট ছিল তাহলে? হ্যাঁ ছিল ছিল, চুপ কর তো। কি হলো কি, তুই চটে যাচ্ছিস কেন? বিয়ের নামেই তোর মেজাজ গরম হয়ে গেছে। তপু, তুই সবটাতেই আমার সঙ্গে ইয়ার্কি মারবি না। আমি ইয়ার্কি মারছি কোথায়? যা বাবা, তোর আজ কি হলো বলতো? মাথাটা তার গোলমাল করে ফেললি নাকি? রাস্তার মধ্যিখানেই আমি দাঁড়িয়ে পড়লাম। তপু যেতে যেতে থমকে দাঁড়ালো। ওর দিকে আমি যে কতক্ষণ তাকিয়েছিলাম জানি না। আমার চোখের পলকও হয়তো পড়েনি। খুব খারাপ লাগছিল আমার তপুকে। ঘৃণা হচ্ছিল। ঘৃণা, বিরক্তি, বিদ্বেষ, এমন বিশ্রী আমার আগে কখনো লাগেনি তপুকে। হঠাৎ আমি ফিরে দাঁড়ালাম। তপুকে অবাক করে দিয়ে ফিরতে লাগলাম তাড়াতাড়ি। তপু বোধহয় কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে থেকে আমার পিছু ধরল। এই 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 আয় না। আমি পিছু ফিরে আর তাকালাম না, সাড়াও দিলাম না। আমার মাথায় যেন কেমন একটা ঘোর এসেছে। কোনো দিকে না তাকিয়ে হেঁটে চলেছিলাম। তপু দৌড়ে এসে আমার পাশে এসে পড়ল। কিরে, কি হলো কি, তোর কি সত্যি মাথা খারাপ হয়ে গেল? এই আয় না। আমি কিছু বলছি না দেখে তপু আমার হাত ধরল। আমি ওর হাত জোরে ঝটকা মেরে ছাড়িয়ে দিলাম। তপু খুব অবাক। তারপর আবার সে আমার হাত ধরে ফেলল। আমি আবার ঝটকা মেরে তার হাত ছাড়াতে গেলাম, কিন্তু পারলাম না। তপু তার শক্ত হাতেই আমায় ধরেছে।
আমার যে কি আক্রোশ হলো কে জানে। আমি তপুকে প্রাণপণে ধাক্কা মারলাম। তপু পড়ে যেতে যেতে সামলে নিল। তার বাঁ হাতের আলগা মুঠো থেকে সাইকেলটা রাস্তায় ছিটকে পড়ে শব্দ হলো জোরে। তবু ততক্ষণে দু হাতে আমায় ধরে ফেলার চেষ্টা করছে। আমি তাকে আঁচড়ে কামড়ে চুলের মুঠি ধরে টেনে কি যে অদ্ভুত কাণ্ড করলাম কে জানে। রাস্তার জ্যোৎস্নার তলায় আমরা দুজনে কি যে বিশ্রী আঁচড়া আঁচড়ি চড়চাপড় শুরু করলাম তার বলার নয়। শেষে তপু আমায় ছেড়ে দিল। আমি কোনো রকমে গায়ের কাপড়টা গুছিয়ে নিয়ে বললাম, ছোট লোক, ই তোর অসভ্য। তপু কিছু বলল না। আমি আর দাঁড়ালাম না, হনহন করে এগিয়ে চললাম। আমার তখন কোনো হুঁশ ছিল না। খানিকটা এগিয়ে এসে দেখি তপু আমার পিছনে সাইকেলে চেপে আসছে। সে আসছে আমি বুঝতে পারছিলাম, সাইকেলের শব্দ হচ্ছিল। আমার ভয় হলো কে যেন আমায় তাড়া করেছে, এক্ষুনি ধরে ফেলবে। আমি আরও জোরে হাঁটতে লাগলাম। তপু আমার গায়ের পাশে এসে গেল। একেবারে গা ঘেঁষে যেতে যেতে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, কমপ্লিট ম্যাড তুই। আমি বাড়ির দিকে হাঁটছিলাম। আমার দু চোখ জলে ভরা, কিছুই দেখতে পাচ্ছিলাম না। ফটকের কাছে এসে দেখি আমি ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠছি। বাড়ির ফটক খুলে কয়েক পা এগোতেই দেখি দিদি বাগানে পায়চারি করছিল। ওকে দেখতে পেয়েই ভয়ে আমার বুক ধক করে উঠল। আমার চোখে তখনও জল, পাতাগুলো ভিজে রয়েছে। গালের ওপর গড়ানো কান্না সবটা আমি মুছে উঠতে পারিনি। দিদি অনেকটা তফাতে ছিল, তাড়াতাড়ি আঁচলে মুখ মুছে নিলাম। গলার মধ্যে তখনও টনটন করছিল, ঠোঁট কাঁপছিল থরথর করে। দিদির সামনে দাঁড়ালে আমি কিছুতেই কথা বলতে পারবো না, ধরা পড়ে যাব। দিদিকে আমি বলতে পারবো না কেন আমি কাঁদছি। তাড়াতাড়ি দিদিকে তফাতে রেখেই আমি বাড়ির দিকে চললাম। ও আমায় নিশ্চয়ই দেখতে পেয়েছিল। কপাল ভালো আমার, আমাকে ডাকলো না। চোখ মুখ ধুয়ে নিজের ঘরে এসে বিছানায় শুয়ে পড়লাম। দরজাটা অল্প করে ভেজানো থাকলো, বাতির শীষ রইল কমানো। আমি যে আজ কী করে ফেললাম আমাকেই যেন তা খুঁজে খুঁজে বের করতে হচ্ছিল। বিনুর সঙ্গে স্টেশনের প্ল্যাটফর্মে বসে গল্প গুজব, তারপর তপুর সঙ্গে হাঁটতে হাঁটতে রাস্তা ধরে খানিকটা পথ চলে যাওয়া, আবার ফিরে আসা, এই সবই যেন গুটিয়ে ছোট হয়ে এসে কয়েকটা মুহূর্তের মধ্যে আটকে গিয়েছিল। তপুকে আমি ভীষণ এক আক্রোশে মারছি, আঁচড়ে দিচ্ছি, মাথার চুল মুঠো করে ধরে প্রাণপণে টানছি, আর নিজেই কাঁদছি। এইটুকুই আমার চোখে ভাসছিল। কেন আমি এমন অদ্ভুত কাণ্ডটা করলাম? কেন? খোলা রাস্তায় দাঁড়িয়ে যে কাণ্ড আমরা করেছি, যদি কারুর চোখে তা পড়ত, যদি কেউ কোনোভাবে দেখে ফেলে, তাহলে কি হবে? আমার কি মাথা সত্যি খারাপ হয়ে গিয়েছিল? সত্যি কি আমি পাগল হয়ে গিয়েছিলাম? কেন হলাম? এমন কাণ্ড আমি করলাম কি করে? ছি ছি ছি। চোখ বুজে শুয়ে শুয়ে আমি যতই ভাবছি ততই ভাবনাটা যেন বাতাস লাগা আঁচের মতন দাউ দাউ করে উঠছে। আমার শুধু গলা বুজে কান্না আসছে, বুকের মধ্যেটা মুচড়ে টন টন করে উঠছে। তখন দেখি দিদি ঘরে এসেছে। আমি মুখ ঢেকে শুয়ে থাকলাম। দিদি বলল, কিরে, শুয়ে আছিস? হ্যাঁ, ভীষণ মাথা ধরেছে। ও, খুব টোটো করেছিস? না না। দিদি আর কিছু বলল না। বিনুর সঙ্গে ঘুরে ফিরে গল্প গুজব করে বাড়ি ফিরে বোনের মাথাটা কেন ধরে গেল, দিদি হয়তো সেই কথাই ভাবতে ভাবতে চলে গেল। কী ভাবলো তাও আমি জানি। আমি কিন্তু বেঁচে গেলাম। দিদি এখন আর আমায় ডাকবে না। ওদিকে বিনুর ওপর আমার রাগ হচ্ছিল। কেন এলি তুই? কেন তুই আমায় এসে সারাক্ষণ বিয়ে বিয়ে করে জ্বালালি? তুই আমার বন্ধু, তোতে আমাদের বয়সের হেরফের নেই। তোর বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়েছে, ভালো মানুষ স্বামী পেয়েছিস, সুখে শান্তিতে ঘর সংসার করছিস, তাতে আমার এক ফোঁটাও হিংসে হয়নি।
কিন্তু তুই নিজের সুখে খুশি নোস, আমাকেও তোর মতন সিঁদুর শাঁখা পরে ঝলমলে মুখে দেখতে চাস। বারবার তুই শুধু আমায় খোঁচালি, আমার কানে কানে কত কি বললি। সত্যি বলছি বিনু, গরম দুধ ঠান্ডা হয়ে সর পড়ে আসার মতন আমার মনে যে সরটা আস্তে আস্তে পড়ে এসেছিল, তুই সেটা একেবারে ঘেঁটে ঘুঁটে কি যেন করে দিলি। তুই বড় চালাক, আমি তোকে চিনি। কোন বাচ্চা বয়স থেকে আমরা দুজনে একসঙ্গে হেসে খেলে যার যা নিজের অন্যের কাছে উজাড় করে দিয়ে এতটা বড় হয়েছি। আমি তোকে চিনি না পোড়ার মুখী? তুই যখন আজ স্টেশনের প্ল্যাটফর্মে বললি, আনু আমি তোর নারী নক্ষত্র জানি, তুই কিছু করেছিস, তখনই আমি বুঝতে পেরেছি তুই আমায় সন্দেহ করছিস। সন্দেহ তোর আগেই হয়েছিল। তুই আমার কাছ থেকে বারবার জানতে চাইছিলি এখান থেকে কেন আমি কলকাতায় পালাতে চাইছি, আমার ভয়টা কিসের, কেন। আমি তোকে বলেছিলাম তোকে বলবো, একটু গুছিয়ে নি। আমি তোকে নিশ্চয়ই বলতাম বিনু, কাল হোক পরশু হোক একদিন নিশ্চয়ই বলতাম। তোকে ছাড়া আমার বলার দ্বিতীয় কেউ তো ছিল না, নেইও। কিন্তু কপালের কি গেরো দেখ, আজই ওই অবস্থাতেই আমার মনটা যখন খুব অস্থির হয়ে গেছে, একেবারে এলোমেলো ভিতরে ভিতরে গুমড়ে মরছি, তখনই আবার তুই তপুর হাতে আমায় ছেড়ে দিয়ে দিব্যি চলে গেলি। বিনু, তুই কি বুঝে সুঝেই এই চালাকিটা করলি? তুই কি শুধু তপুর সঙ্গে আড্ডা মারার জন্যই কালকে ওকে তোর বাড়িতে যেতে বললি? তোর মনে কি ছিল আমি বুঝতে পারিনি। তবে আমার সন্দেহ হচ্ছে বিয়ের পর তুই বোধহয় আরও চালাক হয়েছিস। তপুর কাছ থেকেও তুই হয়তো একটা আন্দাজ নেবার চেষ্টা করেছিস। আমার সঙ্গে তপুর বন্ধুত্বটা তোর না জানা নয়, তুইও আমার মতোই তো তপুর বন্ধু। যেটুকু কম বেশি সেটুকু মানুষে মানুষে হয়। যদি আজ তুই না থাকতিস, তপু থাকতো, তাহলেও এমন কাণ্ড ঘটত না। তুইও এলি, আমায় কেমন অস্থির করে দিলি, আর তপুও জুটে গেল, তার ফলেই এই কাণ্ড। তারপর দেখ, তপু আর কথা পেল না, রগড়ি আর কি করতে করতে সে ওঠালো তার বিয়ে আর বউয়ের কথা। কোথায় তার বিয়ে, কোথায় তার বউ, ফাজলামি করে তার বউয়ের পাওনা গয়নার গল্প ওঠালো। অন্যদিন হলে তো এইসবে কিছু যেত আসতো না। এরকম আমাদের মধ্যে তো কতই হয়, কিন্তু আজ আজ কেমন হয়ে গেল সব। নিহাতি ঠাট্টার ব্যাপার থেকে যা হয়ে গেল আমার জীবনে, এর চেয়ে বড় কাণ্ড কিচ্ছু নেই। ছি ছি ছি। হঠাৎ খেয়াল হলো জ্যাঠামশাই এই ঘরে এসেছেন, ডাকছিলেন। আমি তখন উপুর হয়ে শুয়ে বালিশে মুখ চেপে শুধু বলছি ছি 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 ছি, আর গলার মধ্যে কান্নার পুঁটুলিটা অনবরত পাক খাচ্ছে। জ্যাঠামশাই কাছে এসে দাঁড়ালেন। কিরে, শুয়ে রয়েছিস? হ্যাঁ, মাথা ধরেছে খুব। কি হলো আবার, জ্বর টর নয় তো? না না। আমি ভাবলাম যে তোকে একটু বাজাতে বলবো। আজকাল তো তুই তেমন হাত দিস না, বসিস না। ঠিক আছে, শুয়ে থাক খানিকক্ষণ, আমি একটু ওষুধ দিচ্ছি, খেয়ে নে। জ্যাঠামশাই চলে গেলেন। তিনি চলে গেছেন এই আমি বুঝতে পারলাম। তবু সামান্য পরে বালিশের আড়াল থেকে মুখ সরিয়ে দেখলাম দরজাটা হাট করে খোলা, ঘরের মধ্যে ঝাপসা আলো, কেউ কোথাও নেই। অনেকক্ষণ মুখ হাঁ করে নিঃশ্বাস নিলাম। ফোপানো কান্না গলায় জমে জমে শ্বাস যেন চেপে ধরেছিল, বুকের মধ্যে খাঁ খাঁ করছে। কি যেন এক দুঃখ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছিল। আমার মনে হলো মা মারা যাবার পর আমি যেভাবে মার ফাঁকা বিছানার চারপাশে, মার ঘরে বাড়িতে একা একা ঘুরে বেড়াতাম, যেন সেইভাবে আমার বুকের মধ্যে কেমন এক দুঃখ বেচারি ঘুরে বেড়াচ্ছে। কার্তিকদা বাইরে থেকে ডাকলো, যদি ও যদি। অপেক্ষা করে সাড়া দিলাম। তোমার ওষুধ?
জ্যাঠামশাই ওষুধ পাঠিয়েছেন মাথা ধরার। বলতে তো পারি না যে ফেলে দাও। পায়ের দিকে কাপড় গুছিয়ে বললাম, দিয়ে যাও কার্তিকদা, আমার মাথাটা বড় ধরেছে। কার্তিকদা ঘরে এসে হোমিওপ্যাথি মোড়কটা দিল। কপালে মলম দাও না, আরাম পাবে। রাত্রে শোবার সময় দেব। আচ্ছা কার্তিকদা, দিদি কোথায় গো? বড়বাবুর ঘরে তো দেখলাম। কার্তিকদা চলে গেল। পাশ ফিরে জানালার দিকে মুখ করে শুলাম। উপর হয়ে শুয়ে থেকে বড় চাপ লাগছিল বুকে। আমার ঘরের জানালা দিয়ে গাছপালা ছাড়া আর কিছু চোখে পড়ে না। আজ জ্যোৎস্না উঠে আছে বলে গাছপালাগুলো ছায়া ছায়া দেখাচ্ছিল। অন্ধকার থাকলে ঘুটঘুট করে অন্যদিন। মাঝে মাঝে বাতাস আসছিল দমকা। কতগুলো পোকা ডেকে যাচ্ছিল। আতা গাছের চালে দুটো জোনাকিও উড়ছিল। বিনুর মুখ আবার আমার চোখের ওপর হুমড়ি খেয়ে পড়ল, যেন সে তার বাড়ি থেকে ছুটতে ছুটতে আমার কাছে এসে মুখের ওপর ঝুঁকে পড়ে অবাক হয়ে দেখছে আর বলছে, কি হয়েছে আনু তোর? কেন তুই অমন করছিস? বিনুর ঘাড়ের পাশ দিয়ে মাথা গলিয়ে তপুও আমায় অদ্ভুত চোখ করে দেখছিল। এখন আমি দেখারই মতন। সন্ধ্যের আগে আমায় অবাক হয়ে দেখার মতন কিছু ছিল না, কিন্তু কোথা দিয়ে কেমন করে যে আমি দেখার মতন হয়ে উঠলাম নিজেই যেন ভেবে কুল পাচ্ছিলাম না। বিনু, আমার কি হয়েছে তোকে আমি বলছি। আমি যে কেন এমন করছি তুই এবার শোন। আমি তোকে বলেছিলাম না, বলবো বলবো তোকে সব বলবো। কাল হোক পরশু হোক তোকে আমার বলতেই হতো। তুই ছাড়া তোর আনুর কথা শোনার আর কে আছে বল? দেখ বিনু, আমাদের এই বাড়িটা যদি তুই মন দিয়ে দেখিস বুঝতে পারবি এর ঘর দালান বারান্দা সবই শুধু বড় বড় নয়, সবই শক্ত করে গড়া। এই বাড়ির মানুষগুলো ওই রকম। তারা মান মর্যাদা অহংকার আভিজাত্যে বড়, আবার তারা শক্ত। আমি এই বাড়ির মেয়ে বিনু, আমার কি চোখ নেই দেখার? তোকে আমি দিব্যি করে বলছি, আমি ওদের মধ্যে সবার চেয়ে ছোট শুধু নয়, আমার হাত বাড়াবার বহরটাও ছোট। ওদের অত বড়তে আমার নাগাল যায় না। আমি এখনও ওদের মতন এই বাড়ির রোদে জলে অত শক্ত হতে পারিনি। আমার বয়সে তুই মেয়ের মা হয়েছিস, আমি এই বয়সেও পুতুল হয়ে রয়েছি। দিদি দাদার জ্যাঠামশাইয়ের আদরের পুতুল, শখের খেলনা। তুই কি মনে করিস চিরকাল এইভাবে থাকা যায়? সব মানুষেরই বয়স বাড়ে, মনও বাড়ে। আমি মেয়ে, আমার বয়স বাড়তে বাড়তে আজ কোথায় এলো তা তো তুই জানিস। আমার মনও কি এ বাড়ির পুরনো সিন্ধুকে ঢাকা থাকবে চিরটাকাল? তুই যখন বিয়ে হয়ে চলে গেলি বিনু, তখন আমার বন্ধু বল, মন খুলে কথা বলার মতন মানুষ বল, আমি সবই হারালাম। বাড়িতে আমার অভিভাবক আর গুরুজনই আছে, কিন্তু বন্ধু বলে কেউ নেই। আমি বড় একলা। আমার অবস্থাটা তুই বুঝে দেখ। তুই চলে যাবার পর থাকলো তপু। তপু আমরা সব সমবয়সী। তপু বছরখানেক কি দেড়েকের বড় জোর। আমরা পরস্পরের বন্ধু ছিলাম। যতদিন তুই ছিলি আমি তপুকে যেন অতটা আলাদা করে পুরুষ মানুষ হিসেবে দেখতে পাইনি। তুই চলে যাবার পর আমার বন্ধু বলতে থাকলো তপু। বন্ধুত্বটা এমনই যে আমি মেয়ে হয়েও ওকে এমন অনেক কথা বলতে পারতাম যে তোর আমার মতন মেয়েরা ছেলেদের বলবে না। আমাদের সম্পর্কটা এমন সোজাসুজি সরল ছিল। কিন্তু আমি তোকে কি করে বোঝাবো বিনু? দেখতে দেখতে আমার মনের মধ্যে কি যেন হয়ে যেতে লাগলো। আমিও কি ছাই বুঝতে পারতাম তখন? তুই বলবি এই কেমন করে হলো? ওই তপু ছেলেবেলা থেকে যার সঙ্গে আমরা খেলাধুলো করে মারপিট করে একে অন্যকে কুলের আচার আমসত্ত্ব ভাগ দিয়ে মানুষ হয়েছি, বয়স তরতর করে বেড়ে এলেও জানি আমরা কেউই মাথা ঘামাইনি, বরং সম্পর্কটা
যেমন তেমনই থেকে গেল। সেই তপুর সঙ্গে আমার কি করে এমন হলো, কেমন করে হলো আমি জানি না রে। আমিও কত ভেবেছি, বুঝতে পারিনি। তবু একটা কথা আমার মনে হয়েছে, স্পষ্ট করেই তোকে বলি। অমন যে পাহাড়ে পাথর, তার গায়েও অনবরত জল পড়লে শ্যাওলা ধরে, ধরে না? একটা ফাঁকা ধুধু মাঠ পড়ে আছে তো আছেই, হঠাৎ একবার বর্ষার পর চোখে পড়ে সেখানেও কেমন করে 2-4টে চারা গজিয়ে গিয়েছে। তুই কি দেখিসনি বিনু? বাগানে কত গাছ আছে যাতে ফুল আর ফোটে না, ফুটতে চায় না। তারপর হঠাৎ একদিন কোথাকার রেণু উড়ে এসে এসে লাগলো, সঞ্চিত হলো, আর ফুল ফুটে গেল আচমকা। আমাদের বাড়িতে একটা জবা গাছে আমি এইভাবে ফুল আসতে দেখেছি। মানুষের মন চিরকাল ফাঁকা থাকতে পারে না। মেয়েদের বেলায় বোধহয় কথাটা আরও সত্যি। তুই ছিলি না, ছিলাম আমি আর তপু। হাসি, রগড়, গল্প, তামাশা, মজা সজা করতে করতে কখন যে আমার মনে কোথাকার পরাগ উড়ে এসে পড়ল কে জানে। আমি প্রথম প্রথম বিশ্বাস করতে চাইনি, নিজের কাছেই নিজে লজ্জা পেয়ে গেছি। আমি কত বেহায়া তা নিজেকেই গালাগাল দিয়ে মনে করিয়ে দিয়েছি। কিন্তু এই জিনিসটা এমনই যে একবার মুখ তুললে আর তাকে চাপা দেওয়া যায় না। মনে আর যাই হোক, মুখে আমি কোনো দিনই তা প্রকাশ করিনি। কেমন করে করব বল? কাকেই বা বলবো? আমাদের বাড়ির কেউ এমন কথা শুনলে কানে আঙুল দেবে। আমায় যে নজরে দেখবে সেটা তো তুই বুঝতে পারিস। তপুকে আমার পাশে যেভাবে ওরা এতকাল দেখে এসেছে, হঠাৎ অন্যভাবে দেখতে ওরা রাজি হতো না। আমাদের বাড়ির মেয়ের পাশে পাত্র হিসেবে তপুকে মানায় না। তা যদি মানাতো তবে তো দিদির সঙ্গে শচীদারই বিয়ে হতে পারত। শচীদার তবু কত ছিল, তপুর কি আছে বল? শচীদার যা ছিল না সেটা তার পারিবারিক ভাগ্য। তপুদের পরিবারে কি অত উঁচু? তাছাড়া তারা আমাদের স্বজাতীয় নয়। আর তপুটাও অদ্ভুত, চাকরি নেই বাকরি নেই, ফ্যাঁ ফ্যাঁ করে ঘুরে বেড়ায়। মাথায় যত আজগুবি বাজে বুদ্ধি। ওই ছেলের হাতে কে আমায় তুলে দেবে বল? মরে গেলেও কেউ দেবে না। এই তো অবস্থা বিনু। আমার সঙ্গী, আমার বন্ধু, যাকে আমি কোনো দিন আগে আলাদা করে পুরুষ বলে ভাবিনি, সেই তপু আমার কাছে হঠাৎ পুরুষ হয়ে গেল, আমার ভালোবাসার মানুষ হলো। আমি যে কি করব বুঝে উঠতে পারতাম না। মুখ বুজে চুপ করে থাকতাম, নানা রকম মনে আসতো। এবার যখন দাদা আমার বিয়ের সম্বন্ধ নিয়ে এলো, বাড়ির গন্ধে গন্ধে বুঝলাম এটা যেন ওদের মনে ধরেছে। আমার তখন থেকেই কত কি মাথায় আসছে। একবার ভেবেছিলাম অবিন্দাকে বলি, লজ্জায় আমার মাথা কাটা যাবে, তবু বলি। অবিন্দা আমার দাদার খুব বন্ধু। দাদা অবিন্দার কথা শুনলেও শুনতে পারে। তাছাড়া অবিন্দা হলো তেমন মানুষ যাকে দমানো সহজ নয়। কিন্তু কথাটা আমি বলতে পারলাম না। লজ্জা হলো, ভয় হলো, ভরসা হলো না। তাছাড়া দাদাই তো সব নয়। আমি যেমন ছিলাম চুপ করে, তেমনই থেকে গেলাম। দেখ বিনু, আমি তোকে সত্যি বলছি, এমন করে থাকা যায় না। কলকাতায় বিয়ে হলে আমি স্বর্গ পাবো যে তা নয়, বরং আমার ভয় করে। দিদির অবস্থা দেখে আমার ভয় করারই কথা। কার হাতে গিয়ে পড়ব, সে কেমন মানুষ, কি তাদের আচার ব্যবহার, কোন মতিতে চলে কে জানে। আমি শুধু এই অজ জায়গার মেয়ে নই, এই বাড়ির মেয়ে। আমাদের সহবতটাই আলাদা। ভালো হবে না মন্দ তা আমার কপাল জানে। অথচ দেখ তুই, আজ যদি তপুর সঙ্গে আমার বিয়ে হতো, আমি তো জানতাম কাকে নিয়ে আমার দিন কাটাতে হবে। তপুর সব জানি আমি। ও যে নিম দাঁতন চিবিয়ে দাঁত মাজে, মোটা শোলের জুতো ছাড়া পরতে পারে না, 1.5 মাস অন্তর চুল কাটে, কদম ফুলের গন্ধ ভালোবাসে খুব, আরও কত কি, তাও আমি জানি। ওর মাথার চুলের গন্ধটাও যে আমার ছেলেবেলা থেকে নাকে লেগে আছে। যাকে এত চিনি তার হাতেই তো আমার ভরসা ছিল সবার বেশি। কিন্তু
আমার ভরসায় কার কি যায় আসে বল? আমি বোধহয় ভুল বললাম বিনু। তপুকে হয়তো আমি সত্যিই চিনি না। আজ বুঝলাম তার সাহস নেই, তার তেজ নেই, অহংকারও নেই। সে পুরুষ মানুষ নয়, সে ভীতু, আমার মতনই ভীতু। আমি এই বাড়ির মেয়ে বলে আমার সাহস হলো না, হবেও না। কিন্তু তপুরও তো সাহস হলো না আমায় কোনো ভরসা দেয়। সে মেয়েদের মতন ভীতু ভীতু হয়ে থাকলো। তার লজ্জা দ্বিধাও আমি আজ দেখলাম। না বিনু, তপু পারবে না, আমিও পারবো না। তার চেয়ে আমি কাল সকালে আমার ছবিটা দিদিকে দিয়ে আসবো কলকাতায় পাঠাবার জন্যে। কপালে আমার যা আছে হবে। এখনকার চেয়ে মন্দ আর কি হবে বল? আজকের পর্ব এখানেই শেষ করলাম। আশা করি ভালো লেগেছে আপনাদের আজকের পর্ব। পরবর্তী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরছি। যাদের আজকের পর্ব ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবেন। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।